পুষ্পর নিজের পেটের অসহ্য ব্যথা আর কিছুতেই সহ্য করতে পারছে না। সে আর কোনো কিছু না ভেবেই দু হাতে জড়িয়ে ধরল আর্যকে। শক্ত করে খামচে ধরল আর্যের টি শার্ট। তার ভেতরের কান্না যেন আর কোনো বাধা মানছে না। হয়তো জীবনের প্রথম এই কঠিন পরিস্থিতিতে কাউকে এভাবে নিজের এত কাছে পাশে পেয়ে সে মুহূর্তের জন্য ভুলেই বসেছে সামনের মানুষটাকে, যাকে সে সব সময় জমের মতো ভয় পায়। নিজের হুঁশে থাকলে পুষ্প কি কোনোদিন আর্যকে এভাবে জড়িয়ে ধরত? তীব্র যন্ত্রণায় পুষ্পের শরীর যেন আস্তে আস্তে অবশ হয়ে আসছে। সে আর নিজের ভারসাম্য ধরে রাখতে না পেরে ঢলে পড়ল আর্যের চওড়া বুকে। ওইদিকে আর্যের নিজের ভেতরে তখন এক অন্যরকম ঝড় চলছে। সে আর কোনো কিছু না ভেবে পুষ্পকে এক ঝাটকায় পাজা কোলে করে নিজের করে তুলে নিল। তারপর দ্রুত পায়ে নিজের রুমে ঢুকে গিয়ে পা দিয়ে দরজাটা বন্ধ করে দিল। এদিকে নিশি ঘর থেকে বের হয়েছিল পানি খাওয়ার জন্য। মাঝরাতে হঠাৎ তীব্র পানির তৃষ্ণা পাওয়ায় সে ঘুম থেকে উঠে, কিন্তু নিজের রুমে পানি না থাকায় সে করিডোরে চলে আসে। করিডোরে আসতেই আবছা আলোয় তার চোখ যায় সামনের দিকে। সেখানে দুজনকে ওভাবে জড়িয়ে ধরে থাকতে দেখে নিশি থমকে দাঁড়ায়। সে ভালো করে খেয়াল করে দেখল আর্য বুকের মাঝে মেয়েটাকে খুব যত্নে পরম আদরে আগলে রেখেছে। দূর থেকে মেয়েটার মুখ দেখা যাচ্ছে না ঠিকই, তবে নিশির বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না যে মেয়েটা আর কেউই নয় পুষ্প, যাকে আর্য অনিচ্ছা সত্ত্বেও বিয়ে করেছে। আর্য পুষ্পকে পাজা কোলে করে নিজের রুমে নিয়ে ঢুকতেই নিশি তীব্র হিংসায় ভেতরে ভেতরে জ্বলে উঠল। তাহলে কি সে সিমরানের মুখে যা শুনেছে তা সম্পূর্ণ ভুল? আর্য কি মেয়েটাকে তবে বউ হিসেবে মেনে নিয়েছে? সে সিমরানের মুখে যা শুনেছিল আর্যের আচরণের সাথে তো তার বিন্দুমাত্র মিল পাচ্ছে না। আর্য তো মেয়েটার যথেষ্ট পরিমাণে খেয়াল রাখছে। এমনকি মেয়েটার একটু কষ্ট দেখলেই আর্য অদ্ভুতভাবে অশান্ত আর রেগে যাচ্ছে। নিশি আর নিতে পারল না, তার মাথায় যেন রক্ত চড়ে গেল। আর্য যদি এই মেয়েটাকে মেনে নেয় তবে সে নিজে কিছু করতে পারবে না। তার অবচেতন মন এই সত্যটা খুব ভালো করেই জানে, কারণ আর্য নিজের জিনিস খুব ভালো করে আগলে রাখে, কাউকে চোখ তুলে তাকাতে দেয় না নিজের কোনো জিনিসে। তবুও তার অহংকারী মন এই বাস্তবতাকে কিছুতেই মানতে নারাজ। সে যে করেই হোক আর্যকে নিজের করেই ছাড়বে। আর্যকে সে ভালোবাসে। আর্য সব দিক দিয়েই পারফেক্ট, আবার সে নিজেও সব দিক থেকে পারফেক্ট। তাই আর্যকে শুধু তার সাথেই মানায়। এই গাইয়া মেয়েটার সাথে আর্যকে কোনোভাবেই মানায় না। নিশি নিজের ভেতরে তীব্র হিংসার আগুনে জ্বলতে জ্বলতে হনহন করে আবারও গেস্ট রুমের দিকে চলে গেল। এদিকে আর্য পুষ্পকে কোলে করে নিজের রুমে নিয়ে এসে সযত্নে খাটের উপর বসিয়ে দিল। সে নিজে পুষ্পের ঠিক পাশে বসে পুষ্পের ফর্সা মুখটা নিজের দু হাতের আঁচলায় তুলে নিল। তারপর নরম গলায় জিজ্ঞেস করে কি হয়েছে, সে কাঁদছে কেন। পুষ্প কোনো উত্তর দেয় না। সে পেটের অসহ্য ব্যথায় কুঁজো হয়ে নিজের পেটটা দু হাতে চেপে ধরে। পুষ্পের এই অবস্থা দেখে আর্য আর বেশি অস্থির হয়ে ওঠে। সে বারবার জিজ্ঞেস করতে থাকে কি হয়েছে তার। পুষ্প দাঁতে দাঁত দিয়ে নিজের ঠোঁট কামড়ে ধরে কান্না আটকানোর আপ্রাণ চেষ্টা করে। তবু ব্যথার চোটে তার মুখ থেকে মাঝে মাঝে এক একটি ক্ষীণ গঙ্গানির শব্দ বের হয়ে আসে। আর্য হয়তো এবার পুষ্পের শারীরিক অবস্থা দেখে কিছুটা আন্দাজ করতে পারে, কিন্তু এই মুহূর্তে সে আসলে করবেটা কি? সে পুষ্পের মুখটা আবারও নিজের দু হাতে আলতো করে ধরে চোখের কোণে জমে থাকা চোখের পানি মুছে দিল। তারপর কণ্ঠস্বর যতটা সম্ভব নরম করে জিজ্ঞেস করল, বেশি ব্যথা করছে? পুষ্প মুখে কিছু বলতে পারল না। তার চোখ দিয়ে অনবরত পানি টপ টপ করে খসে পড়ছে বিছানার চাদরে। আর্যের এই মুহূর্তে নিজেকে ভীষণ অসহায় লাগছে। সে নিজের মনকে হাজার বুঝিয়েও মেয়েটার থেকে দূরে থাকতে পারছে না। পুষ্পের এই চোখের পানি সে কিছুতেই সহ্য করতে পারছে না। মেয়েটা ব্যথায় কিভাবে কাঁদছে, কিন্তু সে এখন কি করবে? সাধারণ স্বামী স্ত্রীর মাঝে এসব বিষয় স্বাভাবিক হলেও তাদের সম্পর্ক তো আর সাধারণ দম্পতিদের মতো নয়। সে নিজে থেকে এই বিষয়ে খুব বেশি কিছু বললে লজ্জাবতী মেয়েটা হয়তো আরও বেশি জড়সড় হয়ে নিজেকে গুটিয়ে নেবে। এই ভেবে আর্য ভাবল আম্মুকে ডাকবে, কিন্তু এত রাতে এত বড় একটা ছেলে নিজের
বাবা মায়ের রুমে গিয়ে বউয়ের পিরিয়ডের ব্যথার জন্য মাকে ডেকে নিয়ে আসবে। বিষয়টা কেমন দেখাবে? আর্য আর সময় নষ্ট না করে তাড়াহুড়া করে নিজের পকেট থেকে ফোনটা বের করলো। তারপর দ্রুত গুগল সার্চ বক্সে গিয়ে টাইপ করতে লাগলো পিরিয়ডের সময় কি কি করণীয় এবং এই তীব্র ব্যথা কমানোর উপায় কি কি। ফোনে দেখে সে তাড়াহুড়া করে রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে 1 কাপ গরম চা নিয়ে এলো। গুগলে সে এটাই দেখেছে যে আদা কুচি দিয়ে চা আর গরম পানির সেক দিতে হয়, কিন্তু আর্য এই মুহূর্তে কোথাও কোনো হট ওয়াটার ব্যাগ খুঁজে পায়নি। একটা পেনকিলার দেওয়ার দরকার ছিল, কিন্তু সেটাও এখন তার হাতের কাছে নেই। আর্য এসে পুষ্পকে বিছানা থেকে আলতো করে নিজের কোলে তুলে নিল। তারপর নিজের বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আস্তে আস্তে চাটা খাওয়াতে শুরু করলো। অর্ধেক খাওয়ার পর পুষ্প আর খেতে চাইল না। আর্য এবার পুষ্পের মুখের দিকে তাকিয়ে দেখলো চোখ দুটো নোনা পানিতে ভেজা, চোখের পাপড়িগুলো একটার সাথে আরেকটা লেপ্টে আছে। তা দেখে আর্যের বুকের ভেতরটা যেন কেউ আবারও তীব্রভাবে খামছে ধরল। মেয়েটার এই অবস্থা হলে সে নিজে মনে মনে যা ভেবে রেখেছে সেটা শেষ পর্যন্ত করবে কি করে। পুষ্প আদা চা খাওয়ার পরে কিছুটা আরাম পায়, তবে সেই আরাম বেশিক্ষণ স্থায়ী হয় না। আবারও তার পেটের ব্যথা তীব্র থেকে তীব্রতর হতে শুরু করে। পুষ্প এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে না পেরে আবারও ফুপিয়ে কেঁদে উঠল। আর্যের এবার নিজেকে নিজের কাছে ভীষণ অসহায় মনে হতে লাগলো। সে কিভাবে এই মেয়েটার ব্যথা কমাবে? আর্য কিছু একটা ভেবে পুষ্পকে আবারও বিছানা থেকে পাজা কোলে করে নিজের কোলে তুলে নিল। তারপর সারা রুমে জুড়ে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। এদিকে পুষ্প তখনও অনবরত ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। আর্য এবার পুষ্পর মনটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য অত্যন্ত নরম গলায় বলল, স্টুপিড গার্ল, গান শুনবে? পুষ্প তীব্র ব্যথার ঘরে কিছু খেয়াল করলো না, কি না কে জানে। সে সম্পূর্ণ আনমনে দু হাতে আর্যের গলাটা শক্ত করে জড়িয়ে ধরল। আর্য মুহূর্তের জন্য থমকে গেল, চমকে উঠল সে মনে মনে। সাধারণত কোনো মেয়ের স্পর্শ তার ভীষণ বিরক্ত লাগে, চরম রাগ উঠে যায় কেউ তাকে টাচ করলে। অথচ এই মেয়েকে সে নিজে জেসে কোলে তুলে নিয়েছে। এই মেয়ে এখন তার গলা জড়িয়ে ধরে তার একদম বুকে লেপ্টে আছে। কিন্তু তার মনে বিন্দুমাত্র বিরক্তি লাগছে না, রাগ উঠছে না, উল্টো এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। মনে হচ্ছে মেয়েটা যা খুশি করুক, শুধু যেন তার এই তীব্র কষ্টটা একটু কমে যায়। আর্য এবার নিজের খালি গলায় গেয়ে উঠল, आंखों में तेरी अजब सी अदाएं हैं। ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसे तेरी वो हवाएं हैं। আর্যের খালি গলায় গান ততটাও খারাপ নয়, বরং মুগ্ধ হয়ে শোনার মতো চমৎকার। পুষ্প চোখ বন্ধ করে আর্যের বুক থেকে আসা সেই গানের সুর অত্যন্ত মনোযোগ দিয়ে শুনতে লাগলো, একদম আনমনে। आई ऐसी रात है जो बहुत खुश नसीब है। चाहे जिसे दूर से दुनिया वो मेरे करीब है। कितना कुछ कहना है फिर भी है दिल में सवाल कहीं। सपनों में जो रोज कहा है वो फिर से कहूँ या नहीं। आंखों में तेरी अजब सी अदाएं हैं। ओ आंखों में तेरी अजब सी अदाएं हैं। दिल को बना दे जो पतंग सांसे तेरी वो हवाएं हैं। গান গাওয়ার মাঝেই আর্য খেয়াল করলো পুষ্পের কান্নার শব্দ এতক্ষণে একদম থেমে গেছে। আর্য আর কোনো ঝুঁকি নিল না, সে সেভাবেই পুষ্পকে পরম যত্নে কোলে নিয়ে সারা রুম জুড়ে অনবরত পায়চারি করতে থাকলো। পুষ্পকে কোলে নিয়ে এভাবে হাঁটতে হাঁটতেই একসময় ভোরের শেষ আকাশের বুক চিরে মসজিদের ফজরের আজানের সুমধুর ধ্বনি কানে আসে। আর্য এবার অত্যন্ত আলতো করে পুষ্পকে বিছানার চাদরের উপর শুইয়ে দিল।
শুয়ে দেওয়ার পরও আর্য এক দৃষ্টিতে তাকিয়ে রইল পুষ্পের গোলগাল মায়াবী আর নিষ্পাপ মুখটার দিকে। কান্নার চোটে মুখটা লাল হয়ে আছে, চোখের দু কোণে পানি শুকিয়ে হালকা দাগ পড়ে গেছে। আর্য পরম মমতায় নিজের আঙ্গুল দিয়ে সেই শুকিয়ে যাওয়া চোখের পানিটুকু মুছে দিল। তারপর পুষ্পের ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে নিজের মনে গভীর আবেগে বিড়বিড় করে বলে উঠল, যে বেলায় কাউকে নিজের জীবনে চায় না, বিশেষ করে নিজের করে নিতে পারি না, সে অবলায় কেন এলে? হালকা কুয়াশার চাদরটা সরিয়ে ভোরের আলো সবেমাত্র পৃথিবীর বুকে চোখ মেলেছে। রাতের অন্ধকারকে বিদায় জানিয়ে পুরো আকাশে লাল রাঙা সূর্য মামার মৃদু উকিঝুঁকি। গাছের পাতায় পাতায় তখনও জমে আছে স্নিগ্ধ শিশির বিন্দু, যা ভোরের প্রথম আলোয় ঝলমল করছে। চারপাশ থেকে বয়ে আসা হিমেল হাওয়া যেন আলতো ছুঁয়ে দিয়ে যাচ্ছে অবশ প্রকৃতিকে, জাগিয়ে তুলছে এক নতুন স্পন্দনে। সেই স্নিগ্ধতার মাঝে নীরবতা ভেঙে ডানা মেলল পাখিদের কলকাকুলি। কিচির মিচির শব্দে মুখরিত হয়ে উঠল চারপাশ। এ যেন কোনো দক্ষ শিল্পীর তুলিতে আঁকা এক জীবন্ত ক্যানভাস, যেখানে প্রতিটি সকাল এক নতুন আশার গল্প বুনে দিয়ে যায়। সকাল বাজে 7:30। মাত্র 2 ঘন্টা ঘুমিয়েই বিছানা ছেড়ে উঠে পড়ে আর্য। তারপর প্রতিদিনের রুটিন মাফিক জিম ওয়ার্কআউট সেরে নেয়। এরপর রুমে এসে শাওয়ার নিয়ে ঝটপট অফিসে যাওয়ার জন্য রেডি হতে থাকে সে। আজ তাকে অফিসে একটু তাড়াতাড়ি যেতে হবে। সকাল 9টায় মিটিং শেষ করে ফাইনাল ডিল সাইন করতে হবে। আর্যের পরনে প্রতিদিনের মতো বস ব্যান্ডের নেভি ব্লু স্যুট, ভেতরে পরা কুচকুচে কালো শার্ট, যেটার উপরের অংশের দুটো বোতাম খোলা, যেখান দিয়ে উকি দিচ্ছে লোমযুক্ত পুরুষালী চওড়া বুক। আর্য পুরোপুরি রেডি হয়ে নিজের পছন্দের পারফিউম স্প্রে করে নিল। সব কিছু ঠিকঠাক করে নেওয়ার পর সে এক পলক বিছানায় বিড়ালের মতো গুটিসুটি মেরে শুয়ে থাকা পুষ্পের দিকে তাকিয়ে দেখল, যে মেয়ে প্রতিদিন আজানের ধ্বনি কানে আসার সাথে সাথে বিছানা ছেড়ে উঠে পড়ে, সে আজ এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে, এখনও ঘুম থেকে ওঠেনি। উঠবেই বা কী করে? ঘুমিয়েছে তো আজানের ঠিক আগ মুহূর্তে। আর্য ধীর পায়ে এগিয়ে গিয়ে বিছানার পাশে দাঁড়ালো। পুষ্পের ফর্সা মুখে লেপ্টে থাকা কিছু অবাধ্য চুল পরম মমতায় আলতো করে তার কানের পিঠে গুঁজে দিল সে। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে প্রয়োজনীয় সব ফাইলপত্র সাথে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। যাওয়ার সময় অবশ্য বাড়ির কাজের লোকটাকে কড়া ভাষায় বলে গেছে, পুষ্পের যা যা প্রয়োজন সব কিছু যেন সে হাতের কাছেই পেয়ে যায়। পুষ্পের যখন ঘুম ভাঙল তখন ঘড়িতে বেলা 10টা বাজে। সে আড়মোড়া ভেঙে বিছানা ছেড়ে উঠে পড়ল। খাটের চাদর আর বালিশগুলো খুব সুন্দর করে গুছিয়ে রাখলো নিজের জায়গায়। এরপর গোসল সেরে বারান্দায় ভেজা কাপড়গুলো মেলে দিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। মাথার তোয়ালেটা খুলে নিজের ভেজা চুলগুলো আলতো করে মুছে নিতে নিতে আয়নায় নিজের প্রতিবিম্বের দিকে তাকালো পুষ্প। আর তাকানো মাত্রই ষোড়শী রমণীর চোখের সামনে একে একে ভেসে উঠতে লাগলো গতকাল রাতের প্রতিটি মুহূর্তের প্রতিচ্ছবি। তার ব্যথার ওভাবে কাতরানো, আর্যের অমন অস্থির হয়ে তার খেয়াল রাখা, তাকে পাজা কোলে করে কোলে তুলে নিয়ে গান গেয়ে শোনানো, সব কিছু মনে পড়তেই পুষ্পের দু গাল লজ্জায় টকটকে লাল হয়ে গেল। এক তীব্র অস্বস্তি আর আড়ষ্টতা এসে ঘিরে ধরল তাকে। তার এই ব্যক্তিগত মান্থলি প্রবলেমের কথা এখন সরকার সাহেব পুরোপুরি জেনে গেছে। সে এখন কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবে? এসব হাজারো দ্বিধাদ্বন্দ্বের মাঝে রমণীর মনে হুট করে উদয় হলো আরেক নতুন প্রশ্ন। সরকার সাহেব তো তার ছোঁয়া সহ্য করতে পারে না, এমনিতে তো ছোঁয়া জিনিস পর্যন্ত ছুঁয়ে দেখে না, তাহলে কাল রাতে তিনি তাকে ওভাবে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল কেন? পুষ্প নিজের ভেতরের এই অবুঝ প্রশ্নের কোনো সঠিক জবাব খুঁজে পেল না। অনেক ভেবেও কোনো উত্তর মেলাতে না পেরে সে তাড়াহুড়া করে নিজের অন্যাটা খুব সুন্দর করে মাথায় জড়িয়ে নিল। রুম থেকে বের হওয়ার জন্য পা বাড়াতেই নিলেই হঠাৎ তার তলপেটে তীব্র ব্যথা অনুভব হলো। রাতের সেই তীব্র ব্যথার রেশ এখনো পুরো শরীরে ছড়িয়ে পড়েছে।
এই কঠিন ব্যথাটা আগামী 4 দিন এভাবেই থাকবে। পুষ্প কোনো মতে নিজেকে সামলে নিয়ে গুটি গুটি পায়ে আস্তে আস্তে রুম থেকে বেরিয়ে গেল। আর্য অফিসে এসে ক্লায়েন্টের সাথে মিটিং শেষ করে ডিল ফাইনাল সাইন করে। দীর্ঘ 3 ঘন্টা মিটিং শেষ করে মিটিং রুম থেকে বেরিয়ে ক্লায়েন্টদের বিদায় দিয়ে নিজের কেবিনে গিয়ে চেয়ারে বসে চোখ বন্ধ করে মাথাটা পিছনে এড়িয়ে দিল। মুহূর্তেই চোখের সামনে ভেসে ওঠে পুষ্পের গোলগাল মায়াবী মুখটা। আর্য সাথে সাথে চোখ খুলে উঠে বসে। সে চায় না মেয়েটার সাথে নিজেকে জড়াতে, তাও কেন বারবার মস্তিষ্কে মেয়েটাই বিচরণ করছে সারাক্ষণ। আর্য নিজেকে চিনতে পারছে না। সে এরকম কোনো কালেই ছিল না। শুরু থেকেই মেয়েদের প্রতি তার তীব্র অনীহা। 2 বছর আগের সেই ঘটনার পর একবারের বিতৃষ্ণা ঘৃণা জন্মেছিল। অথচ মেয়েটা তার জীবনে আসার পর থেকে সব উল্টাপাল্টা হয়ে যাচ্ছে। না সে পেছাতে পারছে না আগাতে পারছে। তাকে ইমিডিয়েটলি কিছু করতে হবে। সে মেয়েটার সান্নিধ্যে থাকলে নিজেকেই হারিয়ে ফেলবে, পরে তাকে পস্তাতে হবে। আর্য নিজের ফোনটা বের করে কাউকে কল করলো। ওপাশ থেকে কল রিসিভ হতেই আর্য বলে উঠল, 4 দিন পরে আমার ফ্লাইট বুক করো। কল কেটে আর্য একটা দীর্ঘশ্বাস ফেলল। তাকে মেয়েটার থেকে দূরে থাকতে হবে। এই যে সে নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারাচ্ছে, এই সব কিছু ঠিক হয়ে যাবে মেয়েটার থেকে দূরে গেলে। মেয়েটাকে নিয়ে ভাবতে না যাওয়া আর্যর ভাবনায় এলো। গতরাতে মেয়েটা ব্যথায় কাঁদছিল। বাসায় মেয়েটার প্রয়োজনীয় কিছুই ছিল না। ভাবনাটা মাথায় আসতেই আর্য উঠে দাঁড়ালো। চেয়ারের হাতল থেকে নিজের কোটটা নিয়ে কেবিন থেকে বেরিয়ে গেল। পুষ্প আজকে কলেজে যায়নি। সকালে নাস্তা করে রুমে ঢুকেছিল আর বেরোয়নি। এর মধ্যে আবার পুষ্পের পেটের ব্যথা শুরু হয়। পুষ্পকে রুম থেকে বের হতে না দেখে শেহনাজ সরকার আর্যের রুমে এসে পুষ্পকে পেট চেপে ধরে কাঁদতে দেখে তিনি অস্থির হয়ে কি হয়েছে জিজ্ঞেস করেন। প্রথমে লজ্জা সংকোচে না বললেও পরে শেহনাজ সরকার জোর দিয়ে জিজ্ঞেস করাতে পুষ্প বলে দেয়। শেহনাজ সরকার সাথে সাথে পুষ্পকে মেডিসিন দেন এবং হট ব্যাগ দিয়ে গরম পানি সেক দেন। আরও প্রয়োজনীয় সব কিছু দিয়ে পুষ্পকে রেস্ট করতে বলেন। কোনো অসুবিধা হলে কিংবা পেটে বেশি ব্যথা করলে যেন তাকে জানায়। উনি গাইনি ডাক্তারের পরামর্শ নেবে। পুষ্প সম্মতি দেয় ঠিকই, কিন্তু এটাও বলে না যে তার ইরেগুলার পিরিয়ড। পুষ্পের মতে এসব স্বাভাবিক, কারণ একদিন এই বিষয়ে তার চাচাতো বোনকে বলায় সে জানিয়েছিল এসব স্বাভাবিক। কারো আগে হয় কারো দেরিতে। তার মতে তার দেরিতে হচ্ছে, অথচ বোকামি বুঝতে পারল না এতে ভবিষ্যতে তার কতই না সমস্যা হতে পারে। শেহনাজ সরকারকে ছেলের বউয়ের এতটা খেয়াল রাখতে দেখে অবশ্যই মুখ বাঁকিয়ে কটু কথা শোনাতে ভুললেন না মিনারা বেগম। অবশ্যই সব কিছু শেহনাজ সরকারের আড়ালে। আর নিশি হিংসায় ফুঁসছে মনে মনে। এসব কিছু তার হতো যদি পুষ্পের বিয়ে আর্যের সাথে না হয়ে তার সাথে হতো। এই ভাবনাটা নিশিকে আরও হিংস্র করে তুলছে। তাকে যে কোনো মূল্যেই পুষ্পকে আর্যের জীবন থেকে সরাতে হবে। আর্য হাতে কয়েকটা শপিং ব্যাগ নিয়ে বেরোলো একটা সুপার শপ থেকে। শপিং ব্যাগগুলো গাড়ির ব্যাক সিটে রেখে নিজে ড্রাইভিং সিটে বসে পড়ল। মেয়েদের ঘৃণা করা আর্য সরকার মেয়েদের পিরিয়ডের সময়ের প্রয়োজনীয় সব জিনিস কিনতে এসেছে। তার কিছু ধারণা না থাকায় সে গুগলে সার্চ করে জেনেছে যে কোনো সুপার শপেই এগুলো পেয়ে যাবে। সে চাইলেই অ্যাসিস্ট্যান্টকে দিয়ে কিনতে পারত, কিন্তু অ্যাসিস্ট্যান্ট কি মনে করত? কেউ তো জানে না তার বিয়ে হয়েছে। তাহলে এগুলো কার জন্য নিচ্ছে? কিভাবে বলবে যে মেনে না নেওয়া বউয়ের জন্য নিচ্ছে? সকালে ডিল সাইন করার পরে তার মিটিং ছিল না আজকে। অবশ্যই মিটিং না থাকলেও তাকে প্রজেক্ট নিয়ে কাজ আগানোর প্ল্যানিং করতে হতো টিম মেম্বারদের নিয়ে। কিন্তু সে সেই যে মিটিং শেষ করে 1টার দিকে অফিস থেকে বেরিয়েছে আর অফিসে যায়নি। এখন বাজে সন্ধ্যা 7টা। আর্য আর অফিসে যাওয়ার কথা ভাবল না। সে গাড়ি বাড়ির দিকে ঘুরিয়ে নিল। মন মস্তিষ্ক দখল করে আছে ওই মেয়ে। যে আর্য একদিন দুদিন পর পর মদের নেশায় বুঁদ হয়ে মাঝরাতে বাড়িতে ফিরত, সে এখন নেশা করছে না প্রায় 11 দিন। মেয়েটার সাথে থাকলে অতীতের কিছু তার স্মৃতিতে হানা দেয় না, তাই সেটা ভুলতে নেশার আশ্রয় নিতে হয় না। আর্য বুঝতে পারল না, যেখানে নেশা করলে সে সব ভুলে বসে
সেখানে নেশা করার পরও মেয়েটাই আর্যের ভাবনার বেশি থাকে। আর্য ঠিক করে নিয়েছে বিদেশ প্রজেক্টে সে সামিল হবে। এতে সে মেয়েটার থেকে দূরে থাকতে পারবে। যে 4 দিন আছে মেয়েটা সুস্থ হওয়া পর্যন্ত সে থাকবে, তারপর চলে যাবে। আর্য ভাবনার মাঝেই সরকার বাড়িতে পৌঁছে গেল। গাড়ি পার্কিং এরিয়ায় পার্ক করে ব্যাগগুলো নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। ড্রয়িং রুমে পা পড়তেই আর্যের চোখ যায় সোফায় বসে থাকা ইভানের দিকে। ইভান আর নিশি বেশ হাসি খুশিভাবে কথা বলছে। আর্যের সাথে ইভানও ছিল প্যারিসে, সেই সূত্রে ভালোই পরিচয় আছে। ইভান একটু মিশুক স্বভাবের হওয়ায় সবার সাথে মিশে যায়, যেটা আর্যের ক্ষেত্রে বিরল। সে প্যারিসে থাকতেও তেমন কারোর সাথে কথা বলতো না, শুধু ইভান ব্যতীত। ইভানের সাথে আর্যের বন্ধুত্বের সূচনা প্যারিসে। দুজনেই বাংলাদেশি ছিল। আর্য সেদিকে এক পলক তাকিয়ে আবার চারপাশে চোখ বুলিয়ে দেখল। কাঙ্ক্ষিত মুখের দেখা না পেয়ে উপরে চলে যেতে নিলে ইভান বলে উঠল, কি রে হারামি, চোখের সামনে দেখিও না দেখার মতো করে কেন চলে যাচ্ছিস? ইভানের কথা শুনেও আর্য থামল না। সে যেতে যেতে গম্ভীর কণ্ঠে বলল, তোর সাথে কথা বলতে গেলে এনার্জি লস হবে, যেটা আপাতত কম। আর্যের কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারল না ইভান। সে ভাবলো অফিস থেকে ফিরেছে, শাওয়ার নিয়ে ফ্রেশ হবে। সে এবার একটু চিৎকার করে বলল, হাতে এগুলো কি? দেখে তো সুপার শপের শপিং মনে হচ্ছে, কিন্তু তুই তো তোর বস ব্র্যান্ড ছাড়া কিছুই পড়িস না। এগুলো কার জন্য? নান অফ ইউর বিজনেস। তোর আর আমার কি? যেটা তোর সেটা আমার, যেটা আমার সেটা তোর, শুধু বউ ছাড়া। শেষের কথাটা একদম আস্তে বলল। এদিকে আর্যের হাতে শপিং ব্যাগগুলো দেখে নিশির বুঝতে অসুবিধা হলো না এসব পুষ্পের জন্যই এনেছে আর্য। সে অবাক না হয়ে পারল না যে আর্য নিজের ড্রেস অবধি শোরুমে গিয়ে ট্রায়াল দিয়ে চলে আসে, সব কিছু সেলম্যান বাড়িতে ডেলিভারি দিয়ে যায়, সেই আর্য নিজে পুষ্পের জন্য হাতে শপিং ব্যাগ বয়ে সুপার শপ থেকে জিনিস এনেছে। এই আর্যকে চিনতে অসুবিধা হচ্ছে নিশির। সে হিংসায় জ্বলছে। এত সব তার হওয়ার কথা ছিল, অথচ। কিরে নিশি, কোথায় হারিয়ে গেলি? ইভানের কথায় ভাবনার সুতো ছিঁড়ে নিশি নিজের ভেতরের হিংসার আগুন সামলানোর চেষ্টা করে মেকি হেসে কিছু বলল না। তা কয়দিনের জন্য বেড়াতে এসেছিস মামার বাড়িতে? পার্মানেন্ট। মানে? আরে কিছু না, মজা করছি। ইভান কিছু বলল না। সে এদিকে ওদিকে তাকিয়ে দেখল না, তার মায়াপরীর দেখা মিলল না। কথায় মেয়েটা আসার পর থেকে একবারও দেখল না। নিশি ব্যাপারটা খেয়াল করে জিজ্ঞেস করে, কাউকে খুঁজছিস? নিশি কিছু বলবে তার আগে সিমরান চা নাস্তা নিয়ে এসে টি টেবিলের উপরে রেখে দিয়ে নাস্তা খেতে বলে। ইভান সৌজন্যের হাসি হেসে চায়ের কাপ নেয়। ওই একটা হাসি সিমরানের হৃদয়ে ঝড় তুলতে সক্ষম হয়। সে কোনো রকমে নিজেকে সামলে শিফার পাশে গিয়ে বসে কথা বলা শুরু করলো। আর চোখে বারবার ইভানকে দেখতে থাকে। আর্য রুমে ঢুকে দেখলো পুষ্প রুমে নেই। আর্যর ভ্রু কুঁচকে গেল। নিচে তো ছিল না, তাহলে গেল কোথায়? শপিং ব্যাগগুলো সোফায় রেখে আর্য নিজের পরনের কোট খুলে বিছানার উপরে রেখে বারান্দার দিকে এগিয়ে গেল। গিয়ে দেখলো পুষ্প মেঝেতে বসে খরগোশ দুটোকে গাজর খাওয়াচ্ছে। অন্যটা গলায় ঝুলিয়ে রেখেছে। দীঘল ঘন কালো কেশ রাশি পিঠ জুড়ে মেঝে পর্যন্ত ছড়িয়ে আছে। আর্য পুষ্পের দিকে তাকিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল, কেশ কম না? সরকার বাড়িতে সবচেয়ে লম্বা ঘন চুল শুধু পুষ্পরই আছে, সেনাজ সরকারেরও আছে, তবে পুষ্পের মতো হাঁটু সমান নেই। আর্যের অবচেতন মন খুব টানছে চুলগুলোতে হাত বুলিয়ে দিতে, কিন্তু আর্য নিজের অবচেতন মনের ইচ্ছাকে কড়া ধমক দিয়ে থামিয়ে দিয়েছে। সে এগিয়ে এসে কণ্ঠ যথাসম্ভব নরম করার চেষ্টা করে বলল, স্টুপিড। এই শরীর নিয়ে মেঝেতে বসে আছো কেন? হঠাৎ আর্যের গলায় পুষ্প কুকড়ে গেল। সে বুঝতে পারছে এই শরীর বলতে তার প্রবলেমের কথা বলছে সে। লজ্জায় সংকোচ নিয়ে পেছন ফিরে মাথা তুলে তাকায়। আর্যের ধমকের চেয়ে এই নরম কণ্ঠে বেশি অবাক হয় পুষ্প। এদিকে পুষ্পকে তাকাতে দেখে আর্য আবারও বলল, কি করছো এখানে? আর্যকে স্বাভাবিকভাবে কথা বলতে দেখে পুষ্প নিজেকে সামলে নিয়ে ঠোঁটের কোণে সূক্ষ্ম হাসি ফুটিয়ে মিনমিন করে বলল, তুলতুলার তুলিকে গাজর খাওয়াচ্ছি।
আর্য কিছু বলতে চেয়েও রমণীর হাসি মুখের দিকে তাকিয়ে আর বলা হলো না, শুধু মনে মনে বিড়বিড় করল। স্টুপিড। একটা র্যাবিটের নাম রেখেছে নিজের মতো, তুলতুল আর তুলি। সবকিছু একটু বেশি সফট। আর্য আর কিছু না বলে রুমে ঢুকে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে পড়ে। আধ ঘন্টা পরে শাওয়ার নিয়ে মাথা মুছতে মুছতে বেরিয়ে এলো, পরনে কালো শার্ট আর কালো ট্রাউজার। পুষ্প রুমে এসে আর্যকে মাথা মুছতে দেখে বুঝতে পারে গোসল করেছে। পুষ্পের ছোট মাথায় ঢোকে না সকাল বিকাল এতবার কেন গোসল করতে হবে। সে তো একবার গোসল করে কলেজ থেকে এসে। সে আর কিছু না ভেবে রুম থেকে বেরোতে গেলে আর্য গম্ভীর গলায় বলল। নিচে যাওয়ার প্রয়োজন নেই। আর্যের কথার সাথে সাথে পুষ্পের পা থেমে যায়। আর্য সেদিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে হাসে, তবে তা খেয়াল করার মতো নয়। আর্যের বিষয়টা ভালো লাগে, আবার বিরক্তও লাগে। মেয়েটা তার প্রত্যেকটি কথা শুনে এবং মানে, কিন্তু পরক্ষণে অবচেতন মন বিরোধিতা করে বলে ওঠে, একটু কথা না শুনে যে ধরলে কি হয়? কেন প্রত্যেকটা কথা শুনতে হবে সবার? হোয়াট? আর্য এগিয়ে এসে মাথায় ওড়নাটা আরও টেনে দিয়ে গম্ভীর গলায় বলল। সোফায় তোমার প্রয়োজনীয় সব জিনিস আছে। ডার্ক চকলেট আছে, বসে বসে এসব খাও। এই সময় ডার্ক চকলেট হেলথের জন্য ভালো। এতে থাকে ম্যাগনেসিয়াম আর অ্যান্টিঅক্সিডেন্ট, পিরিয়ডের ক্র্যাম্প বা পেটের তীব্র ব্যথা কমাতে সাহায্য করে, আর মুড সুইং ঠিক করে মন ভালো রাখে। আমি না আসা পর্যন্ত দরজা খুলবে না। ডিনার রুমে নিয়ে আসবো, তুমি রুমের বাইরে বের হবে না, যাও। পুষ্প বাধ্য মেয়ের মতো দরজার থেকে উল্টো ফিরে আসে এবং সোফার এক কোণায় বসে। পুষ্পকে এভাবে বসে থাকতে দেখে আর্য এগিয়ে গিয়ে শপিং ব্যাগ থেকে হট ব্যাগ, প্যাড, পেন কিলার, বিভিন্ন ব্র্যান্ডের ডার্ক চকলেট সবকিছু একটার বদলে 3 ডাবল করে বের করতে লাগলো। পুষ্প এত কিছু নিজের মান্থলি প্রবলেমের প্রয়োজনীয় জিনিস দেখে কিছুটা লজ্জায় জড়সড় হয়ে যায়। এদিকে ওদিকে দৃষ্টি ফেরায় হাঁসফাঁস করতে থাকে। সেটা লক্ষ্য করে আর্য গম্ভীর কণ্ঠে বলল। ডোন্ট প্যানিক, ইটস টোটালি নর্মাল। একটু থেমে আবার বলল। এখানে তোমার সব প্রয়োজনীয় জিনিস 3 ডাবল আছে। 6 মান্থ কেটে যাবে, শেষ হয়ে গেলে আম্মুকে বললে আবার এনে দেবে। এখন বসে বসে চকলেট খাও, আমি আসছি। আর্য যেতে যেতে আবারও হুঁশিয়ারি দিল যেন রুম থেকে বের না হয়। আর্য রুম থেকে বেরিয়ে কিছু একটা ভেবে দরজার বাইরে থেকে লক করে দিয়ে নিজের মনে মনে বিড়বিড় করে বলল। এই ইভানকে সেদিন বলেছিলাম কোনো প্রয়োজন থাকলে অফিসে আসতে, একটা কথাও কারণ আয়নি। বাড়িতে এসছে, এই মেয়েকে দেখলে আবার আমার বোন বোন করে কমেন্ট করবে, কমপ্লিমেন্ট দেবে। দেখা যাবে আমি আবার রেগে গিয়ে মেয়েটাকে হার্ড করে বসবো। ইটস বেটার এই মেয়ে রুমেই থাকুক। আর্য নিচে নেমে ইভান আর নিশির অপোজিট সাইডের সোফায় বসে পড়ে। আর্যকে দেখে সিমরান আর শিফা উঠে উপরে সিমরানের রুমে চলে গেল। ইভান আর্যের দিকে তাকে জিজ্ঞেস করল। কি রে, বইয়ের জন্য কি এনেছিস লুকিয়ে যে আমি জিজ্ঞেস করাতেও বললি না? আমি কি ভাগ নিতাম নাকি তোর বইয়ের জিনিসে? ইভানের প্রশ্নের কোনো উত্তর না দিয়ে আর্য জিজ্ঞেস করল। কি কাজে এসছিস? কেন, কোনো কাজ ছাড়া আসতে পারে না? হঠাৎ সন্ধ্যায় বাড়িতে কাজ ছাড়া নিশ্চয় আসবে না? আগে তো কোনোদিন আসিস নাই। আগে আসেনি, এখন আসছে। বাই দ্য ওয়ে, তুই আজকাল থাকিস কোথায়? দেখাই পাওয়া যায় না। আগে দুদিন অন্তত ক্লাবে দেখা করতে, এখন ক্লাবে যাস না কেন? ইভানের কথায় আর্য দীর্ঘশ্বাস ফেলল। সে কিভাবে বোঝাবে ওই মেয়ে আশেপাশে থাকলে অন্য কোনো চিন্তা, অতীতের কোনো কালো স্মৃতি তার মনেই আসে না। শুধু ওই মেয়েই বিচরণ করে সারাক্ষণ। তাই কিছু ভোলার জন্য তাকে আর মদের নেশায় থাকতে হয় না। আর্য মুখে শুধু বলল। প্রয়োজন পড়ে না, তাই এখন ক্লাবে যাই না। আর্যের কথায় ইভান যেন আকাশ থেকে পড়ল। কি বলে এই ছেলে, যে গত 2 বছর 2-3 দিন পর পর নেশা করে বুঁদ হয়ে থাকতো, ক্লাবে পড়ে থাকতো, মাঝরাতে যার মাতলামির সাথী হতে হতো সেই বন্ধু আজ বলছে ড্রিঙ্কসের প্রয়োজন পড়ে না। সে অবাক সুরে শুধালো। প্রয়োজন পড়ে না? ইভানকে এভাবে আশ্চর্য বনে যেতে দেখে আর্য বিরক্ত হয়ে ঝাড়ি দিল। নর্মাল হ, নয়তো বাড়ি থেকে লাথি দিয়ে বের করে দেব। ইভান সাথে সাথে নিজেকে সামলে নিয়ে নিজের মনে বিড়বিড় করে বলল। শালা, কিছু হলেই শুধু বাড়ি থেকে বের হওয়ার হুমকি দেই, যেন বাড়িতে কোনো গোপন খাজানা লুকিয়ে রেখেছে। বেচারা যদি জানতো তার বন্ধু তার থেকে তার মেনে না নেওয়া বউকে লুকিয়ে রাখছে, মানে তার ক্রাশ সেই মায়াপরীকে, তাহলে মনে হয় অকালেই অক্কা যেত সে।
কি বিড়বিড় করছিস? আর্যের প্রশ্নে ইভান তড়িঘড়ি করে নিজেকে সামলে নিল। শালা মনে মনেও কিছু বলে শান্তি নেই। কিছু না। ইভান এবার এক ঝটকায় আর্যের পাশে বসে নিচু স্বরে জিজ্ঞেস করলো, আর্য, তোর বোন কোথায় রে? আসার পর থেকে একবারও দেখলাম না। ওকে চলে গেছে নিজের বাড়ি? আর্যের বুঝতে বিন্দুমাত্র অসুবিধা হলো না ইভান কার কথা বলছে। বোঝার সাথে সাথেই আর্যের চোয়াল শক্ত হয়ে গেল। সে দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলল, হ্যাঁ, চলে গেছি নিজের বাড়িতে। ওই মেয়েই বাড়িতে নেই। আর্যের কথা শুনে ইভানের মুখটা দেখার মতো হয়েছে। চলে গেল মায়াপুরী, দেখা হওয়ার সাথে সাথেই আবারও হারিয়ে গেল। এভাবে চলতে থাকলে কি করে মায়াপুরীকে নিজের বউ করবে? না, যা করার তা খুব তাড়াতাড়ি করতে হবে। ইভানের কালো মুখটা দেখে আর্য ঠোঁট বাঁকিয়ে হাসল। তবে সেটা ইভান খেয়াল করলো না। আর্য এবার ইভানকে জিজ্ঞেস করল, কি হলো? এইভাবে মুখ কালো করেছিস কেন? কিছু না। ইভান ছোট জবাব দিল। আর্য আর ঘাটালো না। সে ফোন বের করে সময় দেখলো, রাত 9টা বাজে। মেয়েটাকে লক করে দিয়ে এসেছে, অনেকক্ষণ হয়ে গেছে। মেয়েটার নিশ্চয়ই খিদে পেয়েছে। সে এবার উঠে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরে কেউ নেই। সবাই রাতের খাবার খায় 10টার পরে। আর্য আর কাউকে ডাকলো না। নিজে একটা প্লেট নিয়ে ধুয়ে সেখানে খাবার বাড়তে লাগলো। মাছ মাংস একপাশে রেখে ডালের বাটি নিল। আশ্চর্যের বিষয় হলো আর্য প্যারিস থেকে আসার পরে কোনো দিন এক গ্লাস পানির জন্য রান্নাঘরে আসেনি। সেখানে পুষ্পের জন্য রান্নাঘরে এসে নিজে খাবার বেড়ে নিয়ে যাচ্ছে। তারপর খাবারের ট্রে হাতে নিয়ে ডাইনিং রুম থেকে উপরে যাওয়ার সময় ইভান ডেকে উঠল। কি রে, খাবার নিয়ে কোথায় যাচ্ছিস? আর্য যেন শুনেও শুনল না। সে কোনো উত্তর না দিয়ে সোজা উপরে উঠে গেল। এদিকে নিশি বুঝে গেছে খাবারগুলো পুষ্পর জন্যই। বুঝতে পেরেই নিশি হিংসায় পুরোপুরি জ্বলে উঠল। সে মনে মনে ঠিক করে নিল তাকে যা করার খুব তাড়াতাড়ি করতে হবে এবং সে সেটাই করবে। এদিকে ইভান যেন এই আর্যকে চিনতেই পারছে না। ছন্ন ছাড়া আর্য কতটা গুছিয়ে সব কিছু করছে। প্রথমে হাতে শপিং ব্যাগ, এখন নিজের হাতে খাবার বেড়ে নিয়ে যাচ্ছে। এটা আর্য তো? তবে ইভান খুব খুশি হলো বন্ধুর এই পরিবর্তনে। সে যদি ভুল না বুঝে তবে এসব আর্য তার বউর জন্যই করছে। তার মানে আর্যের অবচেতন মন বউয়ের কথা ভাবতে শুরু করেছে। অতীত তাকে আর থামাতে পারছে না। সে খুব খুশি যে তার বন্ধু স্বাভাবিক জীবনে ফিরে আসছে। অথচ সে যদি ঘুণাক্ষরেও টের পেত সে যে মায়াপুরীর টানে সরকার বাড়িতে বারবার আসে, সেই মায়াপুরী আর কেউই নয়, তার বন্ধুরই বিবাহিত বউ, তখন সে আসলেই খুশি হতে পারবে তো? নাকি দু বন্ধুর মাঝে ভাঙ্গনের কারণ হয়ে দাঁড়াবে এক নারী? আর্য খাবারের ট্রে নিয়ে রুমে এসে দেখল পুষ্প সোফায় বসে ঘুমিয়ে পড়েছে। চকলেট একটা আধ খাওয়া অবস্থায় হাতে ধরে আছে, একটু হলেই হাত থেকে পড়ে যাবে। লম্বা চুলগুলো পুরো সোফায় ছড়িয়ে আছে। শপিং ব্যাগগুলো সব যেরকম রেখে গিয়েছিল সেভাবেই পড়ে আছে গুছিয়ে। আর্যের এরকম অগোছালো পুষ্পকে দেখে রাগ হলো না, বরং অদ্ভুতভাবে আর্যের ঠোঁটের কোণে হাসির দেখা মিলল। নিজের ঠোঁটের কোণে হাসির অস্তিত্ব টের পেয়ে আর্য নিজেই অবাক হয়ে গেল। সে নিজেকে ধমক দিয়ে সামলে নিল। মুখটা আবারও গম্ভীর করে এগিয়ে গেল ঘুমন্ত পুষ্পের নিকট। খাবারের ট্রেটা টেবিলে রেখে পুষ্পের হাতের চকলেটটা নিয়ে টেবিলে রেখে দিল। তারপর শপিং ব্যাগগুলো নিয়ে আলমারিতে রেখে দিল। তারপর এগিয়ে এসে আস্তে করে ডাকল, স্টুপিড গার্ল। পুষ্প একটু নড়তে গেলে যেই না তার মাথাটা পড়ে যাবে অমনি আর্য এসে পুষ্পের মাথাটা নিজের হাতে নিয়ে নিল। পুষ্পের মুখটা একদম আর্যের মুখের সামনে। ঘুমন্ত পুষ্পের মুখটা দেখে আর্যের হৃৎস্পন্দন এক মুহূর্তের জন্য থমকে গেল। এতটা নিষ্পাপ কারো মুখ হয়? আচ্ছা, এত নিষ্পাপ মাসুম চেহারার মেয়ে নিশ্চয়ই কাউকে ঠকাবে না। নাকি এত নিষ্পাপ চেহারার মেয়েটাও ভালোবাসলে পাল্টে যাবে? হঠাৎ আর্য মৃদু স্বরে ফিসফিস করে বলল, আচ্ছা, তোমাকে ভালোবাসলেই তুমি শুধু আমার হয়ে থাকবে? এখন তো আমার হয়ে আজীবন থাকবে, নাকি ভালোবেসে কাছে টানলে আমাকে ধ্বংস করবে? নিজের মুখ থেকে বেরোনো কথা শুনে নিজে প্রচণ্ড অবাক হলো আর্য। সে চট করে পুষ্পের মাথাটা ছেড়ে দিয়ে নিজেদের মাঝে দূরত্ব বাড়ালো। ওই দিকে হঠাৎ মাথা ছেড়ে দেওয়ায় পুষ্পের ঘুম ভেঙে গেল।
হকচকিয়ে উঠল সে। বোকা চোখে এদিকে ওদিকে তাকালো। হঠাৎ ঘুম ভাঙায় কিছু বুঝতে পারছে না। এর মধ্যে হঠাৎ আর্যের গম্ভীর কণ্ঠ ভেসে এলো। খাবার খেয়ে ঘুমাও। না খেয়ে কেন ঘুমিয়েছ? কথাটা বলে এক প্রকার তাড়াহুড়া করে রুম থেকে বেরিয়ে গেল সে, যেন এই মুহূর্তে পুষ্পের কাছ থেকে পালাতে চাইছে। পুষ্প ঘুম ঘুম অবাক চোখে তাকিয়ে আছে আর্যের যাওয়ার দিকে। কি হলো কিছুই মাথায় ঢুকলো না রমণীর। সে এবার উঠে ওয়াশরুম থেকে মুখ হাত ধুয়ে এলো, যাতে ঘুমের রেশটা কেটে যায়। টেবিলে খাবারের ট্রে দেখে পুষ্প মনে করলো তার ফুপুমণি কাউকে দিয়ে পাঠিয়েছে। ঘুম থাকায় হয়তো ডাকেনি। পুষ্প খাবারের প্লেট নিয়ে অল্প খেয়ে আর খেতে ইচ্ছে করলো না। সে পানি খেয়ে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এলো। খাবারের প্লেটের দিকে তাকিয়ে ভাবলো নিচে রেখে আসবে। যেমন ভাবা তেমনই কাজ। ওড়নাটা সুন্দর করে মাথায় জড়িয়ে নিল। তারপর রুম থেকে বের হয়ে গেল। পুষ্পের হয়তো মনেই নেই আর্য তাকে নিচে যেতে বারণ করেছে ঘুমানোর আগে। শেহনাজ সরকার নিজের রুমে বসে কিছু ফাইল চেক করছেন। হঠাৎ একটা ফাইল শেহনাজ সরকারের দৃষ্টি আটকে গেল। এই ফাইলটা দুপুরে তার অ্যাসিস্ট্যান্ট দিয়ে গেছে। আর্য আর পুষ্পের ডিভোর্স ব্যাপার। বাংলাদেশের নিয়ম অনুযায়ী 16 বছরের মেয়েদের বিয়ে আইনত বৈধ নয়, কিন্তু শেহনাজ সরকার একজন উকিল হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে পুষ্পকে আর্যের সাথে বিয়ে দিতে আদালত থেকে স্পেশাল অনুমতি নিয়েছেন। কারণ একজন অনাথ নাবালিকা মেয়ের উপর যে তীব্র অত্যাচার হচ্ছিল, তা থেকে মেয়েটাকে বাঁচাতে শেহনাজ সরকার আদালতে আপিল করেছিলেন। তিনি মেয়েটার গার্ডিয়ানশিপ নিজের নামে নিতে চেয়েছিলেন এবং নিজের ছেলের সাথেই বিয়ে দিতে চেয়েছিলেন। সেক্ষেত্রে বাল্য বিবাহ নিরোধ আইন 2017-এর 19 ধারা অনুযায়ী বিশেষ প্রেক্ষাপটে আদালতে অনুমতি নিয়ে 18 বছরের নিচেই মেয়ের বিয়ে দেওয়া সম্ভব। আর সেই বিয়ের 4 মাস পার হওয়ার আগেই আবার ডিভোর্স ব্যাপার আনালেন শেহনাজ সরকার। আমজাদ সরকার ফাইলের দিকে তাকিয়ে শেহনাজ সরকারকে উদ্দেশ্য করে বললেন, তুমি সত্যি কি আর্য আর পুষ্প ডিভোর্স করে দেবে? শেহনাজ সরকার এক পলক আমজাদ সরকারের দিকে তাকিয়ে আবার ডিভোর্সের ফাইলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। এখন আর্যকে দেখে বোঝা যায় সে মেয়েটার খেয়াল রাখছে। তাই শেহনাজ সরকার আপাতত ডিভোর্সের চিন্তা বাদ দিলেন। তিনি আর্যকে আরও কয়েকদিন সময় দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি আমজাদ সরকারের দিকে তাকিয়ে বললেন, তোমার ছেলেকে 7 দিনের সময় দিয়েছি নিজের সিদ্ধান্ত জানানোর জন্য। দেখি তোমার ছেলে কি সিদ্ধান্ত নেয়। আর্য যদি সত্যি সত্যি ডিভোর্স দিতে চায়? আমজাদ, অনেক তো চেষ্টা করলাম। 3 মাস 19 দিন চলে আর্য আর পুষ্পর বিয়ের। মেয়েটাকে সবসময় আর্যর আশেপাশে রেখেছি, যাতে আর্যর মনে পুষ্পর প্রতি মায়া জন্মায়। তোমার ছেলের অপমান, অবহেলা, তুচ্ছ তাচ্ছিল্য, এমনকি গায়ে পর্যন্ত হাত তুলেছে। পুষ্প সব সহ্য করেছে। এরপরও যদি আর্যর মনে মেয়েটার জন্য মায়া না জন্মায়, আমি আর জোর করব না পুষ্পকে বউ হিসেবে মেনে নিতে। আর্যর সাথে ডিভোর্স হওয়ার পরও পুষ্পকে আমি আমার সাথেই রাখবো। ওকে আমি ভালোভাবে স্বাবলম্বী করে বড় করে একটা সুন্দর সুযোগ্য সুপাত্রের হাতে তুলে দেব, যে ওকে ভালোবাসবে, ওকে আগলে রাখবে। আমি না থাকলেও মাথা উঁচু করে বাঁচতে শেখাবে। এমন কাউকেই আমি পুষ্পর জন্য বেছে নেব। শেহনাজ সরকার একটু থেমে আবার বলতে লাগলেন, তোমার ছেলেকে আর জোর করতে চাই না, অনেক তো হলো। সে ছোট নয়, আমি জোর করলে সে সব মেনে নেবে। তার জীবন তার মতো করে চলুক, দেখি সে ভবিষ্যতে কি করে। আর্য সব কিছু ঠিকঠাক সামলাচ্ছে, বিজনেস সব কিছু, শুধু নিজের খেয়াল রাখছে না। আমি রুমে থাকলেও আমি জানি ছেলে মাঝরাতে ড্রিঙ্ক করে বন্ধুর কাঁধে ভর দিয়ে বাড়িতে আসে। আমি সেটাই বদলাতে চেয়েছিলাম। ছেলেটার খেয়াল রাখুক পুষ্প, ছেলেটা পুষ্পর খেয়াল রাখুক, দুজন দুজনের খেয়াল রেখে একে অপরের পরিপূরক হোক। কিন্তু তোমার ছেলে মেয়েটাকে তো কম তুচ্ছ তাচ্ছিল্য করেনি। হ্যাঁ, এখন কয়েকদিন খেয়াল রাখছে, যেটা আমার চোখে পড়ছে না
এমন নয়, আমি খুশি, তাই আমি কয়েকদিন সময় দিতে চাই। এরপরও যদি তোমার ছেলে পুষ্পকে ডিভোর্স দিতে চায়, আমি আর কিছু বলবো না। হে মেয়ে, একটা কথা বলে শোনো না কেন? বলেছিলাম না রুম থেকে বের না হতে? তাহলে বের হয়েছে কেন? যেই না একটু ভালো ব্যবহার করছি অমনি অবদ্ধ হওয়া শুরু করেছে, তাই না? আর্য পুষ্পের চোয়াল চেপে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলল। রাগে আর্যের কপালের শিরাগুলো ফুলে উঠেছে, চোখ দুটো থেকে যেন আগুন ঝরছে। পুষ্প ভয়ে থরথর করে কাঁপছে। ইতিমধ্যে তার চোখ দুটো ভরে উঠেছে নোনা পানিতে। তখন পুষ্প খাবারের প্লেট রাখতে নিচে যাচ্ছিল। সিঁড়িতে পা রাখতেই কথা থেকে আর্য এসে হ্যাঁচকা টানে পুষ্পকে রুমে নিয়ে এসে ধরাম করে দরজা বন্ধ করে দেন। হঠাৎ এরকম হওয়ায় পুষ্প ভীষণ ভয় পেয়ে যায়। আর্য দরজা লক করে পেছনে ফিরে হিংস্র থাবায় পুষ্পের চোয়াল চেপে ধরে কথাগুলো বলে। হে মেয়ে, কথা বলছো না কেন? কেন বেরিয়েছো রুম থেকে? স্পিক আপ ড্যাম ইট। আর্যকে আবারও আগের মতো রেগে যেতে দেখে পুষ্প রীতিমতো ভয়ে কাঁপছে। গত কয়েকদিন আর্য পুষ্পের সাথে উঁচু গলায় কিংবা ধমক দিয়ে কথা বলেনি, উল্টো পুষ্পের খেয়াল রেখেছে, সুবিধা অসুবিধা দেখেছে। এখন হঠাৎ আর্যকে আবারও আগের মতো রেগে যেতে দেখে হয়তো একটু বেশি ভয় পেয়েছে সে। এদিকে পুষ্পকে চুপ থাকতে দেখে আর্যের রাগ যেন তরতরিয়ে বাড়ছে। আর্য বড় বড় নিঃশ্বাস নিয়ে নিজের রাগ সংবরণ করার চেষ্টা করে, তবে কিছুতেই রাগ কমছে না। তার মনে হচ্ছে পুষ্প বদলে যাবে, একটু ভালোবাসলেই বদলে যাবে। এই যেমন একটু ভালো ব্যবহার করে যেই না খেয়াল রেখেছে একটু নরম হয়েছে, অমনি পুষ্প অবাধ্য হচ্ছে, কথা শুনছে না। সে নিজে বারণ করেছে নিচে না যেতে, রুম থেকে বের না হতে, কিন্তু এই মেয়ে তার কথা না শুনে রুম থেকে বের হয়ে নিচে চলে যাচ্ছিল। সে যদি সময় মতো না আটকাতো, এই মেয়ে নিচে চলে যেত। ইভান এই মেয়েকে দেখত, আবারও কথা বলতো, কমপ্লিমেন্ট দিত। আর্য আর ভাবতে পারল না। সে একবার পুষ্পের দিকে তাকিয়ে দেখল। পুষ্পের চোখ থেকে অবিরাম ধারায় গড়িয়ে পড়ছে নোনা জল। চোয়াল চেপে ধরায় ব্যথায় মেয়েটা চোখ খিচে বন্ধ করে রেখেছে। আর্য এক ঝাটকায় পুষ্পের চোয়াল ছেড়ে পুষ্পকে ধাক্কা দিয়ে বড় বড় পা ফেলে গটগট করে বারান্দায় চলে গেল। আর্যের ধাক্কায় পুষ্প একবারে দেওয়ালের সাথে লেগে ধাক্কা খেল। পুষ্প এবার হাঁটু গেড়ে দেওয়ালে হেলান দিয়ে বসে ফুপিয়ে কেঁদে উঠল। আর্য চোয়াল এমনভাবে চেপে ধরেছিল যে এখন ছেড়ে দিতেই ব্যথায় টনটন করছে, কিন্তু পুষ্পের শরীরের এই ব্যথার চেয়ে ভেতরে যেন একটু বেশি ব্যথা লেগেছে। এতদিন আর্যের নরম হয়ে কথা বলা, খেয়াল রাখা, তার ব্যথায় অস্থির হয়ে তাকে সামলানো, গান গেয়ে শুনিয়ে তাকে শান্ত করে ঘুম পাড়ানো, সব কিছুতে পুষ্পের অবচেতন মন কথাও ভেবেছিল আর্য সব মেনে নিচ্ছে আস্তে আস্তে। তাই তো পুষ্প আর্যের সাথে একটু সহজ হতে শুরু করেছিল। আগের মতো আর্যের সামনে গুটিয়ে যেত না, কিন্তু আজকের ব্যবহারে পুষ্প যতটা সহজ হয়েছিল ঠিক ততটাই বেশি গুটিয়ে গেল। মনের ভয় যেন আরো তীব্র হয়ে ফিরে এলো। পুষ্প আস্তে আস্তে উঠে দাঁড়ালো, সোফার পেছনের দিকে মুখ করে শুয়ে পড়ল। ওড়নাটা জড়িয়ে নিয়েছে, মাঝে মাঝে কাঁধ কেঁপে উঠছে, হয়তো কাঁদছে সে। বারান্দায় দাঁড়িয়ে একের পর এক সিগারেট টানছে আর্য। পুরো বারান্দায় নিকোটিনের ধোঁয়ায় অন্ধকার হয়ে গেছে। আর্যের পকেটে থাকা সিগারেট শেষ হয়ে গেছে। হাতের কাছে সিগারেট না পেয়ে খালি প্যাকেটটা ছুঁড়ে মারে। পাশে থাকা সোফায় ধপ করে বসে পড়ে, পেছনের দিকে মাথাটা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। কাঁধে কারো হাতের স্পর্শ পেয়ে চোখ খুলে তাকাতেই দেখল ইয়াসার। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে আর্যের দিকে। আর্য সেদিকে তাকিয়ে চোখ ফিরিয়ে নিল। সে বুঝতে পারছে তার আবার হ্যালুসিনেশন হচ্ছে। কেন শুধু শুধু মেয়েটার উপর রাগ ঝাড়ছিস? আর্য কিছু না বলে চুপ করে রইল। ইয়াসার আবারও বলল, অতীত নিয়ে কেন পড়ে আছিস? আমি অতীত নিয়ে পড়ে নেই, একদম বাজে কথা বলবি না। তাহলে সব মেয়েকে ওর মতো মনে করছিস কেন? আর্য চুপ করে রইল, তারপর তার ছেলের হাসি হেসে বলল, আমি সব মেয়েকে ওর মতো ভাবি না, আসলে সব মেয়ে একই রকম। দেখ না, ওই মেয়েকে দেখ, এতদিন রাগ দেখিয়েছে, দূরে রেখেছে, সব ঠিক ছিল। জেনে একটু ভালো ব্যবহার করলাম, একটু নরম হলাম, অমনি অবদ্ধ হওয়া শুরু করলো। আমি বলার পরও রুম থেকে বেরিয়ে গেল। আর্য একটু থেমে আবারও বলল,
আসলে মেয়েরা ভালোবাসার যোগ্যই না। মেয়েদের ভালোবাসলে বিনিময়ে কষ্ট ছাড়া কিছুই মেলে না। মেয়েরা পেছনে ঘুরে ছেলেদের নিজের মায়া জড়িয়ে ধ্বংস করতে। আর্যের কথা শুনে ইয়াশার দীর্ঘশ্বাস ফেলে বলল। তোকে বুঝতে হবে, সব মেয়ে এক হয় না। আর্য কথাটা শুনে দৃঢ় কণ্ঠে বলল। সব মেয়েই এক। তুই আমাকে মেয়ে চেনাতে আসিস না। আমি তাকে মেয়ে চেনাচ্ছি না, আমি শুধু বাস্তবতা বলছি। একটা মেয়ের জন্য সব মেয়েকে একই পাল্লায় মাপা বন্ধ কর, না হলে সারা জীবন এরকম নিঃসঙ্গ পথিক হবি। নিঃসঙ্গই ভালো, অন্তত জীবন নিয়ে বেঁচে তো থাকবো, তোর মতো ধ্বংস হবে না। আর্যের কথায় ইয়াশার হেসে উঠল। সে এবার আর্যকে কটাক্ষ করে বলল। তুই এটাকে বেঁচে থাকা বলিস? নিজের অনুভূতি স্বীকার করতে পারিস না, ভালোবাসিস অথচ পালিয়ে বেড়াচ্ছিস নিজের অনুভূতি থেকে। এখন নিজেকে সামলানোর জন্য তুই মেয়েটার থেকে দূরে পালিয়ে যেতে চাইছিস। এটাকে বাঁচা বলে না, পালিয়ে বেড়ানো বলে। দেখিস আবার না নিজের অনুভূতি স্বীকার করতে খুব দেরি হয়ে যায়। শাট আপ, একদম বাজে কথা বলবি না। কিন্তু ইয়াশার নেই, কথাও নেই, বারান্দা খালি। আর্য জানে সব কল্পনা, তবুও সে পাগলের মতো একা একা কথা বলে। রাত 12টা বাজে আর্য রুমে আসে। এতক্ষণে হয়তো সবাই খাওয়া দাওয়া শেষ করে যে যার রুমে চলে গেছে। ইভানও বাড়ি চলে গেছে। আর্য রুমে এসে দেখল পুষ্প সোফায় শুয়ে পড়েছে, গায়ে ওড়না জড়িয়ে রেখেছে, হয়তো ঠান্ডা লাগছে। আর্য আজকে কমফোর্টার জড়িয়ে দিল না, সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়ল। কতক্ষণ এপাশ ওপাশ করলো, তবুও ঘুম চোখে ধরা দেয় না। আর্য উঠে বসলো, চোখ চলে গেল সোফায় গুটিসুটি মেরে শুয়ে থাকা পুষ্পের দিকে। আর্য বিরক্তকর শ্বাস ছেড়ে এসির রিমোটটা নিয়ে টেম্পারেচার বাড়িয়ে দিল। কিছুক্ষণের মধ্যে রুম স্বাভাবিক তাপমাত্রায় হয়ে যায়। পুষ্প স্বাভাবিক হলেও আর্যের গরম লাগতে শুরু করে। সে একটানে নিজের টি শার্ট খুলে ফেলে। মুহূর্তেই উন্মুক্ত হয় জিম করা পেটানো শরীর, যেন ফোলা ফোলা মাংস উঁচু হয়ে আসে সামনে, যাকে বলে সিক্স প্যাক। আর্য এবার কিছু না ভেবে শুয়ে পড়ল। কিছুক্ষণের মধ্যেই ঘুমের দেশে পাড়ি জমালো। সকালে উঠে পুষ্প নিজের কলেজ ড্রেস ও প্রয়োজনীয় সব কিছু সিমডানের রুমে নিয়ে রাখে, যাতে আর্যের সামনে পড়তে না হয়। আর্য ঘুম থেকে উঠে প্রতিদিনের মতো জিম করে, শাওয়ার নিয়ে অফিসের জন্য রেডি হয়ে নিচে নেমে আসে। আর্য একটা বিষয় খেয়াল করে, সকাল থেকে পুষ্প একবারও রুমে আসেনি। আর্য ভাবে হয়তো নিচে আসে, কিন্তু অদ্ভুত বিষয়, পুষ্প নিচেও নেই। আর্য নাস্তার টেবিলে বসে এদিক ওদিকে তাকিয়ে দেখল, কিন্তু কোথাও নেই মেয়েটা। আর্যকে নাস্তার টেবিলে বসতে দেখে সোফায় বসে থাকা নিশি গিয়ে আর্যের পাশে বসে পড়ে। তবে আর্যের সেদিকে কোনো খেয়াল নেই। সে বারবার চারপাশে চোখ বুলিয়ে দেখছে মেয়েটাকে একবার দেখা যায় কিনা। আর্য প্রতিদিন চুপচাপ নাস্তা শেষ করে, কিন্তু আজকে শুধু প্লেটে হাত নাড়াচ্ছে, এদিকে ওদিকে তাকিয়ে দেখছে, তবু পুষ্পের দেখা মেলে না। এতে আর্যের বুকে অদ্ভুত শূন্যতা কাজ করতে শুরু করে। মেয়েটা কথায়, প্রতিদিন সে অফিসে যাওয়ার জন্য রেডি হওয়ার সময় মেয়েটাও কলেজের জন্য রেডি হতো, তাহলে আজকে কথায়? নিশি আর্যের মনোযোগ পাওয়ার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে, কিন্তু আর্যের কোনো দিকে খেয়াল নেই। সে এক মনে ভাবছে মেয়েটা কথায়। আর্য এবার নাস্তা না করে উঠে গেল, অফিসের জন্য বেরিয়ে পড়ে বাড়ি থেকে। আর্য চলে যাওয়ার পরে পুষ্প নিচে নেমে আসে কলেজের জন্য একেবারে রেডি হয়ে। আর্য চলে যাওয়াতে শেহনাজ সরকার পুষ্পকে বাড়ির ড্রাইভার দিয়ে কলেজে পাঠিয়ে দেন। উনি একটা বিষয় খেয়াল করছে, পুষ্প মনমরা ছিল, চোখও ফোলা ছিল, হয়তো রাতে কেঁদেছে। কিন্তু কেন কেঁদেছে? পিরিয়ডের ব্যথায় নাকি আর্য আবার কিছু করেছে? পুষ্প কলেজ থেকে আসার পর থেকে শেহনাজ সরকারের সাথে আছে, কিছু না বলে শুধু শেহনাজ সরকারের পিছু পিছু ঘুরছে। শেহনাজ সরকারও কিছু বলছে না, শুধু নীরবে পর্যবেক্ষণ করছে পুষ্পকে। তিনি বুঝতে পারছেন কিছু একটা হয়েছে, হয়তো তিনি জানে না, তবে তিনি পুষ্পকে জিজ্ঞেসও করলেন না। কিন্তু পুষ্পকে শেহনাজ সরকারের পিছু পিছু ঘুরতে দেখে মিনারা বেগম কটাক্ষ করে বলে উঠলেন, এটা কেমন মেয়েকে ছেলের বউ করেছো শেহনাজ? শাশুড়ি কাজ করছে আর ছেলের বউ পিছু পিছু করছে। কোনো কাজকর্ম নেই, শুধু খাচ্ছে আর ঘুমাচ্ছে, যেন নিজের বাপের বাড়ি। রানীর মতো যখন ইচ্ছে উঠছে, যখন ইচ্ছে ঘুমাচ্ছে, ড্যাং ড্যাং করে পড়তে যাচ্ছে। বিয়ের পর এত পরে কি হবে শুনি? মিনারা বেগমের তীক্ষ্ণ অপমানজনক কথাগুলো শুনে বরাবরের মতো পুষ্প চুপ করে থাকে।
কিন্তু শেহনাজ সরকার এমন তীক্ষ্ণ দৃষ্টিতে তাকান যে সাথে সাথে মিনারা বেগমের কথা বন্ধ হয়ে যায়। শেহনাজ সরকার পুষ্পের মাথায় হাত বুলিয়ে দিয়ে নরম কণ্ঠে বলেন, মানুষের কথায় নিজের উপর কোনো প্রভাব পড়তে দিবি না। মনে রাখিস, পড়ালেখা একমাত্র উপায় যেটাতে তুই নিজের স্বাধীনতা নিয়ে বাঁচতে পারবি, নিজের পায়ে দাঁড়াতে পারবি, এমন হাজারো মানুষের মুখ বন্ধ করতে পারবি। নিজে পড়ালেখা করে যোগ্য হয়ে তাদের সামনে দাঁড়িয়ে এখন উপরে গিয়ে কিছুক্ষণ ঘুমোবি, বেশি কিছু ভাববি না, নিজের ব্রেনকে রেস্ট করতে দিবি। পুষ্প শাশুড়ির কথা শুনে বাধ্য মেয়ের মতো উপরে চলে যায়। তবে প্রতিদিনের মতো আর্যের রুমে যায় না, সিমরানের রুমে চলে গেল। এদিকে পুষ্প যেতেই শেহনাজ সরকার মিনারা বেগমের দিকে তাকে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, খালা, আমি আগেও আপনাকে সাবধান করেছি, ভুলেও পুষ্পকে নিয়ে একটাও বাঁকা কথা যেন বের না হয় আপনার মুখ দিয়ে। কেন আপনার প্রতি থাকা সম্মান নিজে শেষ করতে উঠে পড়ে লেগেছেন? আপনি মেহমান হয়ে এসেছেন, মেহমান হয়েই থাকুন। আমার ছেলের বউকে আমি রাজরানী করে রাখার জন্যই ছেলের সাথে বিয়ে করিয়েছি। তাই ঘুম থেকে দুপুরে উঠুক, ইচ্ছে করলে সারাদিন ঘুমোবে, এইটা আমার মেয়ের ইচ্ছে। আপনাকে কথা বলা সেই অধিকার দেইনি আমি। আর একটা কথা, ওকে পড়ালেখা করাবো নাকি ঘরে রান্না বান্না করাবো, সম্পূর্ণ আমার আর আর্যর ব্যাপার। যেখানে আর্য স্বামী হয়ে তার কোনো সমস্যা নেই, আমি শাশুড়ি হয়ে আমার কোনো সমস্যা নেই, তাহলে আপনারা তো সমস্যা কোথায়? শেহনাজ, তুমি আমাকে অপমান করছো। শেহনাজ সরকারের কথা শুনে মিনারা বেগম থতমত গলায় কথাটা বলে উঠলেন। মিনারা বেগমের কথা শুনে শেহনাজ সরকার শান্ত চোখে মিনারা বেগমের দিকে তাকিয়ে বললেন, আমি আপনাকে অপমান করছি না, সত্যিটা বোঝাচ্ছি। পুষ্প আমার ছেলের বউ, ওর পড়ালেখা নিয়ে, দেরিতে ঘুম থেকে উঠা নিয়ে বা কাজ না করা নিয়ে যেখানে আমার ছেলের সমস্যা নেই, আমার সমস্যা নেই, এমনকি বাড়ির কারো কোনো সমস্যা নেই, তাহলে আপনারা তো সমস্যা হচ্ছে কেন? কেন বারবার আমার মেয়েটাকে কটু কথা শুনিয়ে মেয়েটার মনে ভয়ের সৃষ্টি করছেন? কি সমস্যা আপনার? আর্য অফিস থেকে ফিরে ড্রয়িং রুমে পুষ্পকে না দেখে সোজা নিজের রুমে চলে যায়। রুমে পুষ্পকে না দেখে ভ্রু কুঁচকে যায় তার। সে সারাদিন অফিসে এক মুহূর্ত শান্তিতে থাকতে পারেনি। বারবার চোখের সামনে ভেসে উঠছে গতকাল রাতে মেয়েটার কান্নারত মুখটা। সে রেগে আবারও মেয়েটাকে হার্ট করেছে, যেটার ভয়ে সে মেয়েটাকে রুমে লক করেছিল। সকাল থেকে এক পলকও মেয়েটার ওই নিষ্পাপ মুখটা দেখেনি সে। টের পাচ্ছে নিজের মধ্যে তীব্র অশান্তি ও অস্থিরতা, যেটা কমে শুধু মেয়েটার সান্নিধ্যে থাকলে। সে প্রতিদিন অফিস থেকে আসে আরও রাত করে, কিন্তু আজকে অফিসে যেন টিকতেই পারছিল না মেয়েটাকে একটু দেখার জন্য। গতকাল কি বেশি ব্যথা পেয়েছে? অনেক কেঁদেছে নিশ্চয়ই মেয়েটা। সকাল থেকে তার সামনে আসেনি। মেয়েটা কি ইচ্ছে করে তার সামনে আসছে না? তাকে কি আবারও ভয় পাচ্ছে? আর্য আর ভাবতে পারল না। বারান্দায়, ওয়াশরুমে সব জায়গায় চেক করে দেখলো, না মেয়েটা নেই। কোথায় মেয়েটা? ঠিক আছে তো? আর্য অফিস থেকে ফিরে আসার পর থেকে একবারও পুষ্পের দেখা না পেয়ে সারা রুম জুড়ে পায়চারি করছে। যে ছেলে অফিস থেকে ফিরে এসে সবার আগে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে শাওয়ার নেয়, সে আজ অফিস থেকে ফিরেছে ঘন্টারও বেশি হচ্ছে, এখনো অফিসের কাপড় পর্যন্ত পাল্টায়নি। পুষ্পকে রুমে না পেয়ে রুম থেকে বেরিয়ে করিডোরে দাঁড়িয়ে পুরো ড্রয়িং রুমে চোখ বুলিয়ে দেখছে, রান্নাঘরে দেখছে। পুষ্পকে না দেখে আবার রুমে ফিরে গেছে। তখন থেকে রুমে পায়চারি করছে আর বারবার দরজার দিকে তাকাচ্ছে। এই বুঝি একটু পর মেয়েটার রুমে আসবে, কিন্তু আজকে পুষ্প আর আসে না। ঘড়ির কাঁটায় রাত 10টা। পুষ্প ঘুম থেকে উঠেছে 7টার দিকে, কিন্তু সিমরানের রুম থেকে বের হয়ে আসেনি। এখন সবাইকে রাতের খাবারের জন্য ডাকতেই এক এক করে সবাই এসে টেবিলে বসে। সিঁড়ি বেয়ে নেমে আসছে আর্য, পরনে ক্যাজুয়াল নর্মাল সাদা টি শার্ট আর কালো ট্রাউজার। আর্য আশেপাশে তাকিয়ে দেখলো পুষ্প আছে কিনা, কিন্তু পুষ্প এখনো নিচে নামেনি। আর্যের ভেতরে তীব্র অশান্তি যেন কমছেই না। সে বুঝতে পারছে পুষ্প নিচ থেকে আর্যের সামনে আসছে না। সে গিয়ে চেয়ারে বসে পড়ল। বারবার সিঁড়ির দিকে তাকাচ্ছে, পুষ্প খেতে নিচে আসবে এই আশায়।
সবাই খাওয়া শুরু করে, কিন্তু পুষ্প আসে না। এদিকে আর্য না খেয়ে প্লেটে আঙ্গুল নাড়াচ্ছে। তার এখন নিজের উপর রাগ হচ্ছে। কেন সে নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না? সে যদি রাতে মেয়েটার সাথে অমন রুড বিহেভিয়ার না করতো, তাহলে মেয়েটা তার সামনে আসতো। আচ্ছা, মেয়েটা কি বেশি হার্ট হয়েছে? তাকে ভয় পেয়ে তার সামনে আসছে না? সকালেও কিছু খায়নি, দুপুরেও নিজের অস্থিরতায় কিছু খেতে পারেনি। এখন পেটে খিদে আসে, কিন্তু আর্য খেতে পারছে না। মেয়েটার ভাবনা যেন মন মস্তিষ্ক থেকে বের করতে পারছে না সে। শেহনাজ সরকার পুষ্পকে না দেখে সিমরানকে জিজ্ঞেস করলেন, পুষ্প কোথায়? খেতে আসেনি কেন? সিমরান জানায় পুষ্পের নাকি খিদে নেই, সে খাবে না। কথাটা শুনে শেহনাজ সরকার দীর্ঘশ্বাস ফেলেন, কিছু বলেন না। ঠিক করলেন সবার খাওয়া শেষ হলে নিজে গিয়ে খাইয়ে দিবেন। হয়তো মিনারা বেগমের কথায় কষ্ট পেয়েছে মেয়েটা। এদিকে আর্য কথাটা শুনে হাত ধুয়ে উঠে উপরে চলে যায়। পুষ্প সিমরানের রুমে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। চোখে ঘুম নেই, তবুও শুয়ে আছে। রাতে আর্যের রেগে যাওয়া, তাকে ধমক দেওয়ায় একটু বেশি ভয় পেয়েছে সে। সে মনে মনে ঠিক করে নিয়েছে আর্যের সামনে যাবে না। সে নিজের ভাগ্যকে মেনে নিয়েছে। আগেও চাচির অত্যাচার, নির্যাতন সবকিছু সহ্য করেছে, নিজের ভাগ্য তখনও মেনে নিয়েছিল। কিন্তু মাঝখানে ফুপুমুনি এসে তার সাথে সরকার সাহেবের বিয়ে দিলেন। তার কোনোদিন মাথাতেও আসেনি বিয়ে নিয়ে কিছু ভাবার, কারণ ভাবার সময় ছিল না। কিন্তু তাকে ছোটবেলায় দাদি একটা কথা বলেছিল, দিদি ভাই, বিয়ের পর স্বামীর চেয়ে আপন কেউ হয় না। স্বামী একমাত্র মানুষ যে ইহকাল পরকাল তোর সাথে থেকে তোকে আগলে রাখবে। তাকে সবসময় সম্মান করবি, ভালোবাসবি। দাদি কথাগুলো হাসতে হাসতে বললেও যখন আর্যের সাথে পুষ্পের বিয়ে হলো, তখন থেকে পুষ্প আর্যকে তার স্বামী রূপে স্বীকার করে নিয়েছে। হয়তো অবুঝ মনে ভালোবাসতেও শুরু করেছে নিজের স্বামীকে। তাই সব সময় আর্যের সব কাজ নিজে থেকে করার চেষ্টা করত। তারপর শেহনাজ সরকার নিজেও পুষ্পকে আর্যের আশেপাশে রাখার জন্য পুষ্পকে আর্যের সব কাজ করতে বলতেন। কিন্তু এতদিনে পুষ্প এটা বুঝে গেছে যে আর্য কোনো দিন তাকে মেনে নেবে না। ভালোবাসা তো অনেক দূর। আর এই ভাবনাটা মনে আসতেই পুষ্পের যেন আরও বেশি কান্না পাচ্ছে। পুষ্প সেই মেয়েদের মধ্যে পড়ে না যে নিজের ভালোবাসার কথা বলে বোঝাতে পারবে কিংবা নিজের ভালোবাসার দাবি নিয়ে দাঁড়াতে পারবে। সে শুধু নীরবে ভালোবাসতে পারবে। এতে বিপরীত দিকের মানুষটা ভালোবাসা দিলে সাদরে গ্রহণ করে নিবে, ঘৃণা দিলেও নীরবে গ্রহণ করে নিবে। কিন্তু আজকাল পুষ্পের মন যেন পুষ্পের কথা মানতে নারাজ। আগে পুষ্প আর্যের কাছ থেকে দূরে থাকলে তেমন অনুভূতি কাজ করতো না, কিন্তু অনেক দিন আর্য ভালো ব্যবহার করে আবারও আগের মতো হয়ে যাওয়ায় যেন একটু বেশি কষ্ট ও দমবন্ধকর অনুভূতি হচ্ছে। মেয়েটা বুঝতেও পারছে না কেন এমন অনুভূতি হচ্ছে, শুধু বুঝতে পারছে তার ভালো লাগছে না। সব কিরকম মনমরা, কিছু ভালো লাগছে না। তাই তো এভাবে কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে। পুষ্পের ভাবনার মাঝে দরজা খোলার আওয়াজ হয়। পুষ্প শুনেও ওঠে না, মনে করে সিমরান এসেছে। সে নিজের চোখের অবাধ্য পানিগুলো মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। এদিকে আর্য সিমরানের রুমে ঢুকে খাটের উপর কম্বল মুড়ি দিয়ে পুষ্পকে শুয়ে থাকতে দেখে কিছু বলে না। এগিয়ে একদম খাটের পাশে গিয়ে দাঁড়ায়, নিজের কণ্ঠ একদম নরম করে ডাকল, স্টুপিড গার্ল। আর্যের কণ্ঠে চমকে ওঠে পুষ্প। আর্যকে হয়তো কোনোভাবেই এই রুমে আশা করেনি পুষ্প, কিন্তু সে কিছু বলল না, একদম ঘুমানোর ভান ধরে রইল। পুষ্পকে নিশ্চুপ দেখে আর্য আবারও ডাকল, ফ্লাওয়ার। পুষ্প এবারও নিশ্চুপ। আর্য আর কিছু না বলে পুষ্পর গা থেকে একটানে কম্বল সরিয়ে নিল। কোনো সতর্কতা ছাড়াই পুষ্পকে পাজা কোলে করে তুলে রুম থেকে বেরিয়ে যেতে লাগলো। এদিকে পুষ্প এমন কিছু হয়তো স্বপ্নেও ভাবিনি। হঠাৎ তুলে নেওয়ায় ভয় পেয়ে আর্যের টি শার্টের গলা খামচে ধরল। এদিকে ওদিকে তাকিয়ে মিনমিন করে ভয়ার্ত কণ্ঠে বলল, কি করছেন আপনি? আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? আর্য কোনো জবাব দিল না। শান্ত দৃষ্টিতে তাকিয়ে দেখলো রমণীর ভয়ার্ত মুখশ্রী। মেয়েটা তাকে দেখলে এত ভয় পায় কেন, বুঝে উঠতে পারে না। তাকে এত ভয় পেতে হবে কেন? আর্যের ভাবনায় নিজের ভেতরেই যেন কেউ টিটকেরি মেরে বলল, ভয় পাবে না? বাচ্চা মেয়েটাকে তুই বিয়ের পর থেকে কি কি করেছিস, ভুলে গেছিস? মেয়েটার গায়ে হাত তুলেছিস তুই। মেয়েটা তোকে ভয় না পেয়ে
কাকে ভয় পাবে? আর যে সব মনে পড়তেই নিজের ভেতরের তীব্র অপরাধবোধ ও অনুশোচনা কাজ করতে লাগলো। সে যদি শুরু থেকে এতটা রুট না হতো, মেয়েটা হয়তো তাকে এতটা ভয় পেত না। আর্য ভাবতে ভাবতেই করিডোর পেরিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দিল। সবাই নিচে খাওয়ায় ব্যস্ত হওয়ায় কেউ আর্য পুষ্পকে খেয়াল করলো না। আর্য পুষ্পকে নিয়ে গিয়ে খাটের উপরে বসে দিয়ে নিজে পুষ্পের পায়ের কাছে মাটিতে হাঁটু গেড়ে বসল। পুষ্পর সাথে সাথে নিজের পা সরিয়ে নিল। এতে আর্য কিছু বলল না। সে তো এক দৃষ্টিতে তাকিয়ে আছে পুষ্পের মুখের দিকে। পুষ্প নিজের চোখ নামিয়ে রেখেছে। আর্য রমণীর মুখ দেখে বুঝতে পারছে মেয়েটা অনেকক্ষণ কেঁদেছে। পুষ্প কেঁদেছে। ওই ভীতি চোখ দুটো থেকে আবারও পানি ঝরেছে শুধু তার কারণে। বিষয়টা বুঝতে পেরে আর্যের বুকে মোচড় দিয়ে উঠল। তীব্র হাহাকার ছড়িয়ে পড়ে। সে নরম কণ্ঠে জিজ্ঞেস করল, বেশি কষ্ট পেয়েছ? পুষ্প কিছু বলে না। তার নিচু করে রাখা চোখ দুটো আবারও ভরে উঠল নোনা পানিতে। তবুও সে ঠোঁট কামড়ে ধরে নিজের কান্না আটকানোর চেষ্টা করতে লাগলো। আর্য পুষ্পকে চুপ করে থাকতে দেখে আবারও বলল, আমার থেকে দূরে থাকছো কেন?